আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ইনবর্ন ট্রাভেলার্সে। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের দেখাবো আনুমানিক 500 বছরেরও বেশি প্রাচীন এক মন্দির, সাথে জেনে নেব মন্দিরের পুরোহিতের থেকে এই মন্দিরের ইতিহাস। তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। আজকে 5ই জুলাই এই বৃষ্টি ভেজা রবিবারের দুপুরে আমি বেরিয়ে পড়েছি হুগলি জেলার এক প্রাচীন জনপদ জিরাটের উদ্দেশ্যে। এই জিরাটের সাথে জুড়ে আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, স্যার আশুতোষ মুখার্জির বসতবাড়ি এবং গোস্বামীদের একটি প্রাচীন গোপীনাথ জিউ মন্দির। আজকে আমি যাচ্ছি এই গোপীনাথ জিউ মন্দিরটি দেখতে। ব্যান্ডেল থেকে বিকেল 4:35 ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আর সবুজ মাঠ দেখতে দেখতে আমি পৌঁছে গিয়েছি জিরাট। ঘড়িতে সময় এখন বিকেল 5:08 আর আমি এই জাস্ট এসে পৌঁছালাম জিরাট। ব্যান্ডেল থেকে মোটামুটি 35 মিনিট মতো লাগলো এই জিরাটে আসতে। স্টেশনে নেবেই দেখি ভালোই বৃষ্টি পড়ছে, তাই ছাতাটা মাথায় দিয়ে এগিয়ে চললাম স্টেশনের একদম শেষ মাথার দিকে একটি লেভেল ক্রসিং আছে তার দিকে। এই যে এই লেভেল ক্রসিংটা, এইবার এই লেভেল ক্রসিংয়ের বাঁ দিকে অর্থাৎ এই দিক দিয়ে আমাকে বাইরে যেতে হবে। বাইরে বেরোলেই পেয়ে যাব টোটো স্ট্যান্ড। ওই যে দূরে টোটোগুলো দাঁড়িয়ে আছে, একটা টোটো পেয়ে গেছি। টোটোকে বললাম গোপীনাথ জিউ মন্দির, ভাড়া নেবে বলল 15 টাকা। টোটো আমাকে যেখানে নামালো সময় লাগলো 10 মিনিট মতো। আর সেখান থেকে মন্দিরের দিকে যেতেই চোখে পড়ল এই দোলমঞ্চটি। পঞ্চদোলের মেলাতে এই দোলমঞ্চকে ঘিরে এখানে বড় মেলা বসে। দোলমঞ্চকে পাশে রেখে একটু এগিয়ে আসতেই দেখা পেলাম মূল মন্দিরের। এই যে সামনে হলো মূল মন্দিরটি। এই যে সামনে যেটি দেখছেন, দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের সুন্দর নাট মন্দিরটি। মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদেরকে সবকিছুই দেখাবো, তবে তার আগে আশেপাশটা একটু ঘুরে দেখি, কারণ এই চত্বরেই বসবাস হলো গোস্বামী পরিবারের, যেই পরিবারের রামকানাই গোস্বামী এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে ওনার 12তম বংশধরেরা বসবাস করেন এই মন্দির চত্বরেই। এই হলো সেই প্রাচীন গোস্বামী পরিবারের বসতবাড়ির একটি অংশ। এর সামনে দিয়ে এখন আমি আবার মন্দিরের দিকে যাব। এই যে মন্দির সংলগ্ন হলুদ দোতলা ঘরটা দেখছেন, কথিত আছে একসময় এই ঘরেই গোপীনাথ জিউকে শয়ন দেওয়া হতো। আবার প্রতিদিন সকালে এই ঘর থেকে মন্দিরের গর্ভগৃহে নামিয়ে আনা হতো। নিত্যানন্দ মহাপ্রভু এবং বাসুদা দেবীর কন্যা শ্রীমতী গঙ্গা দেবীর প্রপৌত্র হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা রামকানাই গোস্বামী। কথিত আছে এই মন্দিরের সামনে দিয়ে একসময় বয়ে যেত গঙ্গা নদী। চলুন এইবার মন্দিরের ভেতরে প্রবেশ করে তারপর বাকি কিছু দেখি এবং জানি। তো যেটা বলছিলাম, এই মন্দিরের সামনে দিয়েই একসময় বয়ে যেত গঙ্গা নদী। একটা স্বপ্নাদেশ অনুসারে রামকানাই গোস্বামী গঙ্গার পশ্চিম পারে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। মন্দিরে প্রবেশ করেই দেখতে পারবেন এই সুন্দর সুবিশাল নাট মন্দিরটি। তারপরেই রয়েছে মূল গর্ভগৃহ। পুরনো যে নাট মন্দিরটি ছিল সেটি অনেক অংশেই নষ্ট হয়ে যাওয়ায় পরবর্তীতে এই নতুন করে নাট মন্দিরটা বানানো হয়। তবে এর কিছু কিছু অংশ এখনো সেই পুরনো নাট মন্দিরেরই রয়ে গেছে। মূল মন্দিরের প্রবেশের ঠিক আগেই রয়েছে এই তুলসী মঞ্চটি, আর এই তুলসী মঞ্চের পাশেই রয়েছে স্বয়ং গোপীনাথ জিউয়ের পায়ের ছাপ। এই যে এই পায়ের ছাপটি, কথিত আছে যেদিন মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ঠিক তার পরের দিন সকালে এই মন্দিরে স্বয়ং গোপীনাথ জিউয়ের পায়ের ছাপ পাওয়া যায়। তারপরেই এই জায়গাটিকে এইভাবে শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে রাখা হয়। এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ, যেখানে 3টি আলাদা আলাদা কাঠের সিংহাসনে বিরাজ করছেন দেবদেবী।
চলুন এইবার এক এক করে দেখে নেওয়া যাক গর্ভগৃহে বিরাজমান দেবদেবীর মূর্তি। মূল গর্ভগৃহের ঠিক মাঝখানে কাঠের সিংহাসনে বিরাজ করছেন কোষ্ঠী পাথরের গোপীনাথ জিউ। ওনার এক পাশে রয়েছেন অষ্টধাতুর রাধিকা এবং অন্য পাশে রয়েছেন জাহ্নবা দেবী। এছাড়াও সিংহাসনের সামনে রয়েছে গোপাল ঠাকুর। মূল সিংহাসনের পাশেই আরো একটি কাঠের সিংহাসনে বিরাজ করছেন প্রভু জগন্নাথ এবং বলভদ্র, তবে এখানে দেবী সুভদ্রা নেই। এছাড়া আরো একটি সিংহাসনে বিরাজ করছেন গৌর নিতাই এবং সেই সিংহাসনের সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে থাকা সব ঐতিহাসিক স্থাপত্য এবং সেগুলিকে ঘিরে রয়েছে একটা সুন্দর সংস্কৃতি, যা সত্যি এক একটা অমূল্য রত্ন। আজকে আপনাদের এই রকমই একটা অমূল্য রত্নের সন্ধান দিলাম। নিত্য পুজোর পাশাপাশি সন্ধ্যা আরতিও হয় এই মন্দিরে। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা এবং সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তাপসবাবুকে পেয়ে গেছি। তাপসবাবু এই মন্দিরের পুরোহিত, তো ওনার থেকেই এই মন্দিরের যাবতীয় ডিটেলস, মন্দিরের ইতিহাস এবং বাকি সব কিছুই চলুন একটু জেনে নেওয়া যাক। আমি বিগত এই মন্দিরে পুজো করছি 30 বছর, তারও বেশি, 30 বছর। ছোটোবেলা থেকে পুজো করি 30 বছর। আমার বাড়ি হচ্ছে বর্ধমানের শক্তিগড়ে আমার বাড়ি, বরফুল গ্রামে। আচ্ছা, তা আমার দাদু ওইখান থেকে এখানে পুজোর জন্য এসেছিল। এখানকার যে মন্দির সেবায়িত বিমলেন্দু গোস্বামী, উনি গিয়েছিলেন আমাদের ওই গ্রামে। এবার ওখানে গুরুদেব উনি গিয়েছিলেন। তা পাশের বাড়ি তখনকার দিনে হজগ্রাম, তখনকার দিনে গুরুদেবকে দেখতে যায়। তা আমার দাদু গিয়েছিল। আমার দাদু যাওয়ার পরে আমার দাদুর সঙ্গে কথা বলে ওনার খুব ভালো লাগে, দাদুকে পছন্দ হয়। বললো, তুমি এইখানে জমি জায়গা ঠিক আছো, এতে তোমার কি আর অর্থ উপার্জন, কি আয় হয়, তুমি চলো আমার সঙ্গে। কোথায়? আমার মন্দির আছে জিরাট গ্রামে, শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ, সেই জিউ থেকে নাম হয়েছে জিরাট। তখন দাদু এখানে চলে আসে, আসার পরে পুজো করে মন্দিরে, এবং উনি তখন ওনার বাড়িতে থাকতে দেয়। এই মন্দিরের নিচেতেই যে বড় সিঁড়ি আছে, ওইখানে গঙ্গা ছিল। মা গঙ্গা এখান দিয়ে প্রবাহিত হতো, গঙ্গার তীরেই মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে এখন যে আছে গোপাল গোস্বামী। সেই গোপাল গোস্বামীর বাবা ছিলেন বিমলেন্দু গোস্বামী। বিমলেন্দু গোস্বামীর বাবা, তার বাবা এইভাবে 14তম 12তম কি 14তম এরকম পূর্বপুরুষ আগে রামকানাই গোস্বামী ছিলেন। হ্যাঁ, রামকানাই গোস্বামীর পাশে সমাধি, রামকানাই গোস্বামীর সমাধি ওইখানে রামকানাই গোস্বামী। তখন রামকানাই গোস্বামী স্বপ্ন পান যে এই মন্দিরের নিচেই একটি তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছের জঙ্গলের মধ্যে, তেঁতুল গাছের নিচে আমি রয়েছি, তুই আমাকে পুজো কর, আমি এখানে রয়েছি। তখন উনি স্বপ্ন পেয়ে পরের দিন সকালে এসে তাকে, হ্যাঁ, গভীর জঙ্গলে ওই তেঁতুল গাছের নিচেই এক বিগ্রহ, কৃষ্ণ রাধা গোপীনাথ বিগ্রহ হয়েছে। তখন এত তো জনবসতি নেই, বাড়িঘর নেই। তখন উনি কী করবে? উনি তো ভিক্ষা করে জীবিকা অর্জন করতেন। তখন উনি সে তাল পাতার করে তখন উনি ওনাকে রেখে উনি পুজো করে। এইভাবে কিছুদিন চলার পর রাসবিহারী অ্যাভিনিউ কলকাতায় যে এখন আছে, ওনাদের বংশধর, ওনাদের গোপীনাথ তখন স্বপ্ন দেন, দিয়ে তখন সেই রাসবিহারী অ্যাভিনিউ ওদের পূর্বপুরুষরা
গঙ্গা দিয়ে স্টিমারে করে লঞ্চে করে এসে সব জিনিসপত্র নিয়ে এসে এই মন্দির প্রতিষ্ঠা হয়। তো ওই যে সেবায়েতগণ, বলাগড়ের কিছু গোস্বামী এবং জিরাটের কিছু গোস্বামী, এরা মিলে এই মন্দির চলতে থাকে। এই মন্দিরের নিত্য সেবা হয়, পায়েস পরমান্ন। তা রামকানাই গোস্বামী উনি ছিলেন নিঃসন্তান, তখন উনি সেবা করতেন। তখন এত তো জনপ্রিয়তা হয়নি, এখন যেমন বাড়ির সঙ্গেই দুধ পাওয়া যাচ্ছে, এই পাওয়া যাচ্ছে, বাজার দোকান, এত জনপ্রিয়তা তখন হয়নি। তখন শোনা যায়, কথিত আছে, উনি গঙ্গার ওপার সুখসাগর গ্রাম, সেই গ্রামে এক বাড়িতে গিয়ে দুধ আনতেন, এনে এই গোপীনাথকে পায়েস পরমান্ন উনি ভোগ রান্না করে দিতেন। জন্মাষ্টমী এবং পঞ্চদোলের মেলা হলো এই মন্দিরের মূল উৎসব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইবটাও কিন্তু করে দেবেন। আজ তাহলে আসি।